অবশেষে মধ্যপ্রাচ্যে সরাসরি যুদ্ধে জড়িয়ে গেল ইরান। একটা লম্বা সময় বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে প্রক্সি ওয়ার চালানোর পর সরাসরি এবার ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। যেই হামলার ব্যাপারে গত 2 সপ্তাহ যাবৎ পুরো বিশ্বব্যাপী কিন্তু আলোচনা হচ্ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছিল যে কোনো সময় ইরানের পক্ষ থেকে ইসরায়েলে হামলা চালানো হতে পারে। তো এই আলোচনাগুলোর কারণ হচ্ছে গত 1 এপ্রিল ইরানের একটা কনসুলেট, যেটা হচ্ছে সিরিয়াতে অবস্থিত, সেখানে ইসরায়েলের হামলা ঘটনা ঘটে এবং সেই হামলায় কিন্তু ইরানের উচ্চপদস্থ সেনা কর্মকর্তা সহ বিভিন্ন জন সেখানে নিহত হয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ধারণা করা হচ্ছিল ইরান সরাসরি একটা জবাব দেবে ইসরায়েলকে। কিন্তু একটা মহল আবার বলছিলেন যে না, ইরান এখানে সরাসরি হামলা চালাবে না, কারণ এর আগেও দেখা গেছে অনেকবারই ইরানকে এইভাবে প্রলুব্ধ করা হয়েছিল, ইরানের উপর হামলা চালানো হয়েছিল, তাদের সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছিল। কিন্তু এরপরও ইরান কিন্তু সরাসরি কোনো যুদ্ধের ভিতরে আসেনি বা হামলা চালায়নি, বরং সে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে প্রক্সি ওয়ারটাই চালিয়ে গিয়েছিল। কিন্তু এবার ঘটনা পুরোপুরি আলাদা। এবার ইরান সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছে এবং গত রাতে কিন্তু প্রায় 200টিরও বেশি ড্রোন মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলে। কথা হচ্ছে এই হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রতিক্রিয়াটা আসলে কেমন হবে। এবং এটা কিন্তু সত্য কথা যে ইরানের যেমন শক্তি আছে, ইসরায়েলেরও তেমন শক্তি আছে, এবং এই হামলার পরিপ্রেক্ষিতে হয়তোবা ইরানকে একটা লম্বা বিপদের মধ্য দিয়ে যাওয়া লাগতে পারে। তো এই আসন্ন বিপদের কথা জেনেও ইরান কেন ইসরায়েলে হামলা চালালো, তো এই ব্যাপারগুলো চলুন একটু আলোচনা করে দেখি। তো দেখুন যে মধ্যপ্রাচ্যে যে মুসলিমদের উপর নিপীড়ন, এই ব্যাপারটাতে কিন্তু পুরো বিশ্বের মুসলিম সমাজ বারবার চাচ্ছিল যে ইরান এই জায়গায় সরাসরি কিছু করুক। এবং ইরান বিভিন্ন জিহাদি গোষ্ঠীর মাধ্যমে সেখানে যুদ্ধ করেছে, তাদেরকে সহযোগিতা করেছে, ঠিক আছে, কিন্তু মুসলিম বিশ্ব চাচ্ছিল যে ইরান সরাসরি যুদ্ধে চলে আসুক। এবং মুসলিম বিশ্বের সাথে ইসরায়েলও চাচ্ছিল যে ইরান সরাসরি এই যুদ্ধের ভিতরে নিজেদেরকে ইনভলভ করে নিক। প্রশ্ন হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু তিনি কেন চাচ্ছিলেন যে ইরান এখানে সরাসরি যুদ্ধে আসুক? এর পিছনে একটা কারণ আছে, কারণটা খুবই নিকৃষ্ট, আর কারণটা হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতার লোভ। একটু খেয়াল করে দেখেন, চলমান গাজা সংকটের ঠিক আগেই কিন্তু ইসরায়েলের ভিতরে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং বেনিয়ামিন নেতানিয়াহুর যে জনপ্রিয়তা সেটা কমতে কমতে অনেকটাই কমে গিয়েছিল। তো এমন অবস্থায় কোনো নির্বাচন হলে অবশ্যই তার পতন ঘটে যেত এবং ধারণা করা হচ্ছিল যে অল্প কিছুদিনের মধ্যে হয়তোবা বেনিয়ামিন নেতানিয়াহুর পতন ঘটবে। আর এমন সময়ই গাজা সংকট শুরু হয়, আর ইসরায়েল পুরোপুরিভাবে সেই গাজা সংকটের ভিতরে নিজেদেরকে জড়িয়ে নেয় এবং সে যুদ্ধের ভিতরে চলে যায়। এখন যুদ্ধ চলাকালীন সময় তো আর সেখানে সরকার পতনের কোনো আন্দোলন হবে না, এটাই স্বাভাবিক। এবং সেই ক্ষমতায় কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু এখনও বসে আছেন। কিন্তু এই গাজা সংকটের বর্তমান অবস্থা এতটাই চরম যে সেখানে ইসরায়েলকে আর যুদ্ধ করা লাগবে না। ইতিমধ্যে এই গাজাতে চরম দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, সেখানে এমনি এমনি সেখানে মানুষ মারা যাচ্ছে এবং গাজার একটা বড় জায়গা কিন্তু ইসরায়েল দখল করে নিয়েছে। তার মানে বলা যায় সেই যুদ্ধে ইসরায়েল বিজয়ের পথে এবং সেই যুদ্ধটা এখন প্রায় শেষ হয়ে যাবে। কিন্তু যদি যুদ্ধ শেষ হয়ে যায় তার পরবর্তী সময় কিন্তু ইসরায়েলে আবার বেনিয়ামিন নেতানিয়াহুর বিপক্ষে সেই যে বিদ্রোহ বা বিক্ষোভ আবার ঘটতে পারে। তাই বেনিয়ামিন নেতানিয়াহু চাচ্ছিলেন যে এই জায়গায় একটা দীর্ঘস্থায়ী সংঘাত লেগে থাকুক, আর এই দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য শক্তিশালী কোনো মুসলিম শক্তিকে এই যুদ্ধের ভিতরে ইনভলভ করতে হবে। আর এই জন্যই সে ইরানকে প্রলুব্ধ করছিল বারবার। এবং এই প্রলুব্ধের একটা বড় জায়গায় ছিল গত 1 এপ্রিল সিরিয়াতে অবস্থিত ইরানি কনসুলেটে হামলা চালানো, এবং সেই হামলার প্রতিবাদেই কিন্তু ইরান হামলা করে বসলো। এখানে আরেকটা ঘটনাও ঘটতে পারে, যদি ইরান জবাব না দিত তাহলে ইসরায়েলের পক্ষ থেকে এটা একটা পরীক্ষা হয়ে যেত যে হ্যাঁ, ইরানকে মুসলিম বিশ্ব সহ মোটামুটি আশপাশের সকল শক্তি যথেষ্ট ভয় পায়, তার মানে আমাদের সাহস এবং শক্তি দুইটাই বেশি। তো এই দুইটা জিনিস টেস্ট করার জন্য হয়তোবা ইরানকে এই যুদ্ধে প্রলুব্ধ করেছিল বেনিয়ামিন নেতানিয়াহু। এখন কথা হচ্ছে ইরান কেন এই ফাঁদে পা দিল? অনেক বিশ্লেষকই বলছেন যে এই ফাঁদে পা দেওয়াটা আসলে ইরানের জন্য ঠিক হলো না। পরবর্তী সময়ে সে লম্বা একটা বিপদের মধ্য দিয়ে যাবে, এমনিতেই সে অর্থনৈতিক একটা খাদের কিনারার মধ্য দিয়ে যাচ্ছে। সো এটা আসলে ঠিক হয় না। কিন্তু আমার মতে মনে হচ্ছে এই সময় আসলে ইরানের আর কিছুই করার ছিল না, মানে এই জবাব দেওয়া ছাড়া তার আর কিছুই করার ছিল না। কারণটা হচ্ছে দেখেন, বারবার যখন আপনাকে যুদ্ধে প্রলুব্ধ করা হচ্ছে, বারবার যখন আপনাকে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে, আপনি যদি একটাবার জবাব না দেন তাহলে আপনার শত্রু আপনাকে ভেবে নেবে যে আপনি অনেকটাই দুর্বল এবং আপনি ভয় পাচ্ছেন। সেই জায়গা থেকে ইরান এই জবাব দেওয়ার মাধ্যমে ইসরায়েলকে এইটা জানালো, না আমরা এতটা দুর্বল না, আমরা জবাব দিতে জানি। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে মুসলিম বিশ্বের অনেক দেশই ইরানের দিকে তাকিয়েছিল যে এই সংঘাতে সে কী করে। তো এই জায়গায় সে যদি জবাবটা না দিত তাহলে মুসলিম বিশ্বের যে একটা আস্থা, সেই আস্থাটাও ইরানের দিক থেকে অনেকটাই কমে যেত। তো সেই জায়গা থেকে দুইটা অবস্থা ঠিক রাখার জন্য ইরান কিন্তু এখানে হামলা চালিয়েছে।
এবং হামলা না চালালে তারা আসলে কিছু করার ছিল না। কারণ এখন হামলা না চালিয়ে চুপচাপ বসে থাকবে, কিছুদিন পর হয়তো ইসরায়েল আবার আরেকটা হামলা চালাবে, হয়তো সরাসরি ইরানের ভূখণ্ডের উপর হামলা চালিয়ে বসবে, তখন কি করবে? তো সেই জায়গা থেকে ইরানের এই হামলাটা কিন্তু ইরানের দিক থেকে যথেষ্ট যুক্তিসঙ্গত। এখন কথা হচ্ছে জবাবে আসলে ইসরায়েল কি করবে। হ্যাঁ, ইসরায়েল কিন্তু আগে থেকেই বলছিল যদি ইরান ইসরায়েলে হামলা চালায় তবে এর কড়া জবাব তারা দেবে এবং ইরানকে তারা নিশ্চিহ্ন করে দেবে। তো গত রাতে প্রায় 200-র অধিক ড্রোন হামলা চালিয়েছে হচ্ছে ইরান ইসরায়েলে, এবং এর পরিপ্রেক্ষিতেই ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে কঠিন জবাব দেওয়া হবে। এখন দুইটা দেশে কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং সামরিক শক্তির দিক থেকে উভয়ের ভিতরে পার্থক্য খুব একটা নাই। আমরা জানি যে সামরিক শক্তির দিক থেকে ইরান হচ্ছে 14 নম্বরে আর ইসরায়েল হচ্ছে 17 নম্বরে, এবং দুই দেশের কাছেই প্রযুক্তিগত অনেক সাজ সরঞ্জাম আছে যুদ্ধ পরিচালনা করা যায়। এবং বিশেষ করে ইসরায়েলের কাছে কিন্তু একটা দেশের ইলেকট্রিক পাওয়ার ড্যামেজ করে দেওয়ার যে প্রযুক্তি সেটাও আছে। আবার সেই সাথে সে পশ্চিমাদের সর্বাত্মক সহযোগিতা পাবে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র বলেছে যে ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সে সর্বাত্মক সহযোগিতা করবে। আবার ওইদিকে যদি ইরানের দিকে চিন্তা করি, ইরান কিন্তু রিসেন্টলি ইউক্রেন রাশিয়ার যে সংঘাতটা চলছে সেখানে রাশিয়াকে পর্যাপ্ত পরিমাণ উইপন সরবরাহ করেছে, প্রযুক্তি সরবরাহ করেছে, যেই কারণে রাশিয়াও কিন্তু পশ্চিমাদের এগেনস্টে সেখানে খুব ভালোভাবে টিকে ছিল। তার মানে যেই পরিমাণ প্রযুক্তি ইরান সরবরাহ করেছে এবং যেই পরিমাণ প্রযুক্তির কথা পুরো বিশ্ব জানে, তাতেই যদি ইরানকে নিয়ে এত এত আলোচনা হয়, কিন্তু ইরানের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে তার অনেক শক্তির খবর হয়তো বা বিশ্ববাসী জানেই না। মানে তার এক্স্যাক্টলি কী পরিমাণ শক্তি আছে সেটা সবাই ঠিকঠাক আন্দাজ করতে পারে না। হয়তোবা এর চাইতেও অনেক বেশি শক্তি ইরানের কাছে মজুদ আছে, এমন এমন উইপন হয়তো আছে যেটার কথা পুরো বিশ্ববাসী জানেই না। তো সেই জায়গা থেকে কিন্তু ধরেই নেওয়া হচ্ছে যে দুই দেশের ভিতরে কেউ কারো চাইতে কম যাবে না এবং একটা ভয়াবহ যুদ্ধের দিকে হয়তো বা মধ্যপ্রাচ্য এগিয়ে যাবে। এবং সেই সাথে ইরানের পক্ষে হয়তো বা রাশিয়া এবং চীনের সহযোগিতাটাও আসবে। এবং সেই সাথে রিসেন্টলি মধ্যপ্রাচ্যে সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক স্থাপিত হয়েছে এবং মুসলিম বিশ্ব সবাই যেহেতু প্যালেস্টাইন ইস্যুতে একজোট, সেই জায়গা থেকে সমর্থন হয়তো বা ইরান পাবে। সব কিছু মিলে বলা যায় এইটা একটা ভয়ঙ্কর কিছু হয়তো হতে চলেছে যদি এখন ইসরায়েল এখানে কড়া একটা জবাব ইরানকে দেয়, এবং পাল্টা জবাব হিসেবে ইরান যদি আবার ইসরায়েলে হামলা চালায়। এখন দেখা যাক ঘটনা আসলে কোথায় গিয়ে দাঁড়ায়। তবে শেষ কথা হচ্ছে কোনো যুদ্ধের ফলাফল কিন্তু একক কোনো রাষ্ট্রের কী পরিমাণ শক্তি আছে সেটার উপর নির্ভর করে না, বরং সে দেশের যুদ্ধ কৌশল কেমন এবং সে কতটা বৈশ্বিক সহযোগিতা পাবে এইটার উপর নির্ভর করে। আমরা 1970-এর দশকে আরব ইসরায়েল যুদ্ধের কথা জানি, তখন ভাবা হচ্ছিল ইসরায়েলের কোনো শক্তিই নাই, কিন্তু আরব শক্তি একজোট হয়েও কিন্তু ইসরায়েলকে হারাতে পারে নাই, কারণ তাদের কৌশল এবং পশ্চিমাদের সহযোগিতা তাদের সাথে ছিল। তো সেই জায়গা থেকে কে জয়ী হবে বা কে হেরে যাবে এইটা বলা খুবই মুশকিল। তবে এইটা মোটামুটি নিশ্চিত, যদি যুদ্ধ বেঁধে যায় এইটা ভয়ঙ্কর কিছুই হয়তো বা হতে চলেছে।